দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এন্টারটিভি নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। রাষ্ট্রচিন্তা আজকে আমরা কথা বলবো জুলাই গণঅভ্যুত্থান, পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যৌথ লড়াই। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের দুজন একেবারেই তারুণ্যদীপ্ত অতিথি আছেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের মাঠের আসলে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এইরকম পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিয়েছেন সেই সকল সেরকমই দুজন অতিথি নিয়ে আমরা আজকে স্টুডিওতে আছি। দর্শক, আমার ডানে আছেন নুরুল গনি সগির, সহ সভাপতি, জাতীয় ছাত্রশক্তি এনসিপি। আমার বামে আছেন আল সাইমুন হাসানি, সভাপতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্র সমাজ। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো নুরুজ্জামান হীরা। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বৈশিষ্ট্য ছিল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভূতপূর্ব এক ঐক্য। যেই ঐক্যই আসলে পরবর্তী সময়ে আমাদেরকে সফলতার মুখ দেখায়। দীর্ঘদিনের বিভাজন ভুলে তারা একটি অভিন্ন দাবিকে সামনে রেখে রাজপথে নেমেছিল। এই যৌথ অংশগ্রহণ আন্দোলনের নতুন গতি দেয় এবং জাতীয় পরিসরে তা ছড়িয়ে পড়তে সহায়ক হয়। আজ আলোচনা করব এই ঐক্য কিভাবে গড়ে উঠেছিল এবং এর তাৎপর্য কি, এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে নতুন কি বার্তা দেয়। আসলে বাস্তবতার নিরিখে মাঠের লড়াই সংগ্রামী দুজনই অতিথি উপস্থিত ছিলেন। তাদের কাছে আমরা জানবো আসলে সেই দিনের সেই বীভৎস ইতিহাসের কাহিনী। আসলে দর্শক, আমি প্রথমেই যাই নুরুল গনি সগির, আপনার কাছে একটু যেতে চাই। দুই প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা অভূতপূর্ব যে ঐক্য, এই তার কারণেই কিন্তু আমাদের মূলত এই আন্দোলনটা আরো বেগবান হয়ে যায়। নিশ্চয়ই আপনি জানেন 7 থেকে 10ই জুলাই আপনার বাংলা ব্লকেড শুরু হয়েছিল, আপনার সড়ক এবং গুরুত্বপূর্ণ মোড়গুলো অবরোধ করা। পরক্ষণে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ক্যাম্পাসগুলোতে সংঘর্ষের রূপ নেয়। তখন থেকে মূলত 15 জুলাই থেকে এটা ম্যাসিভ আকারে শুরু হয়। নিশ্চয়ই আপনি জানেন, সেই আন্দোলনের একজন সৈনিকও আপনি। এই আন্দোলনটা আসলে এই যে প্রাইভেট এবং পাবলিকের যে সমন্বয় বা উদ্যোগ, এটা আসলে সেই সময় কিভাবে হয়েছিল আসলে? আচ্ছা, আমি যদি এই আলাপটা শুরু থেকে টানি, তাহলে এই আন্দোলনটা শুরু হয়েছিল একদমই আমার সামনে থেকে। জি। এবং আমার কাছে ভিডিও ফুটেজগুলো আছে, আমার প্রোফাইলও আছে। জি। সেটা হচ্ছে যে হলপাড়ায় যখন আমরা মিছিলটা নিয়ে যাই, তখন মোটামুটি মুজিব হল, তারপর জিয়া হল, 71 হল সবগুলোই মোটামুটি বন্ধ ছিল, মানে গেট আটকানো ছিল। কিন্তু ভিতরে সব ছাত্রলীগের ছেলেরা সব লাঠিসোঁটা নিয়ে রেডি ছিল। এবং আপনারা জানেন যে যেই মুজিব হলের যেই নতুন ভবনটা হয়েছে, এখানে একটা পকেট গেট আছে। তো সাদ্দাম আগের দিন রাতে ওই পকেট গেট দিয়ে আমরা শুনেছি 4 থেকে 5 গাড়ি পোলাপান তারা নিয়ে এসেছিল। তো আমি নর্মালি যেহেতু হলে ছিলাম, তো ছাত্রলীগের যারা ছিল তাদের সাথে ভালো একটা সম্পর্ক ছিল, হ্যাঁ, এটাও স্বীকার করার কোনো সুযোগ নেই। তো যখন আপনার আমরা মিছিলটা নিয়ে ওখানে যাই, তখন ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, ইট পাটকেল হচ্ছে। আমি একদম সবার সামনে চলে যাই যে আমরা সবাই এক হলে থাকি, অন্তত আপনার মারামারিটা করেন না। হ্যাঁ, যেটা হয় সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা মাঠে হবে, ইয়াতে হবে, সরকার সেই সিদ্ধান্ত নিবে, কিন্তু আমরা এটা করব না। তো আমি তখন একদম দুই পক্ষের মাঝখানে আমি ছিলাম। আমার ঘাড়ে একটা ঢিল লাগে, যেটার জন্য আমার বেশ ভোগান্তিতে এখনো পড়তে হচ্ছে। তো তখন হচ্ছে আপনার আমি যখন মুজিব হলের এদেরকে যখন আমি বলতে যাই যে ভাই এটা করেন না, এখানে হচ্ছে ইয়ারা ছিল, আপনার শান্তরা ছিল, মেহেদী হাসান শান্ত। হ্যাঁ, তো হঠাৎ করে আমি যখন হচ্ছে আমাদের পক্ষের মানে আন্দোলনকারী যারা, তাদের দিকে যখন আসি, তখন পিছন থেকে হঠাৎ করে একদম গেট খুলে একই সাথে মুজিব হল, জিয়া হল এবং 71 হল একদম সবগুলো একসাথে বের হয়ে একদম সবাইকে মাঠের মধ্যে একদম সেই মাইট দিল, মানে লাঠি দিয়ে যে যেভাবে পাচ্ছে। আমার কপালে তখন পতাকা বাঁধা। আমি জানি আমি কোনো অপরাধ করি নাই। হ্যাঁ, তো আমাকে ছাত্রলীগের সবাই বলতেছে তোর পতাকা খুল। হ্যাঁ, আমি আমার পতাকা খুলবো না। এবং এগুলোর ভিডিও আছে, ছাদ থেকে অনেকে ভিডিও করলো, আমাকে ভিডিওগুলো পাঠাইছে উপরে। তো তখন থেকে হচ্ছে আন্দোলন শুরু হয়। তো এটা ছিল হচ্ছে আপনার 15 তারিখের কাহিনী। 15 তারিখের কাহিনী। 16 তারিখ তো, হ্যাঁ, 16 তারিখ হচ্ছে আমরা যখন শহীদ মিনারে যাই। হ্যাঁ, ইন দ্যাট টাইম আপনার পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরই আমাদের একজন আপনাদের সহযোদ্ধা আবু সাইদ, যিনি রংপুর বিশ্ববিদ্যালয়ে বুক চিতিয়ে যখন তিনি পুলিশের সামনে দাঁড়ালেন, তখন 16 তারিখ হচ্ছে আবু সাইদ শহীদ হন। তখনই এটা মেসিভ আকারে তখন আসলে তখন যেটা হয়েছে যে আমাদেরকে তো ধরেন এই 16 তারিখে
ক্যাম্পাস সকাল থেকে বলতেছে ক্যাম্পাস বন্ধ করে দিবে। হ্যাঁ। হ্যাঁ, এটা 16 তারিখ আমরা শহীদ মিনার থেকে আসার পরে হুম, বলতেছে বন্ধ করে দিবে। হুম, তো 17 তারিখে আমরা প্রত্যেকটা হলে আপনার আমরা বলতেছি যে ক্যাম্পাসগুলো যেন অন্তত বন্ধ না করে, আমরা হুম। প্রত্যেকটা হল থেকে চিঠি পাঠাই রেজিস্ট্রার বিল্ডিং এ রেজিস্ট্রার স্যারদের সাথে কথা বলে। হুম, হুম, তখন যেটা হইতো যে আমরা কিন্তু হুম। প্রভোস্টদের সাথে কিন্তু আমরা কথা বলার সুযোগ পাইতাম না। হুম। ফোন দিলেই তারা ধরেন বিভিন্ন জটিলতা দেখাইতো। হুম, হ্যাঁ, হুম। অফিসে আছি, ক্লাসে আছি, মিটিং এ আছি। জি। তো তখন হচ্ছে মানে কোত্থেকে যেন প্রশাসন, সবার কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও আপনাদের কোঅপারেশনটা কোনো সহযোগিতা করে নাই। হ্যাঁ। কোনো সহযোগিতা মানে করে নাই। দলকানা হয়ে গেছিল আসলে হ্যাঁ। সেই প্রশাসনও আসলে। তো এক 17 পর্যায়ে। তারিখে আমরা যখন হচ্ছে আপনার ইয়া দেই হুম। আপনার স্মারকলিপি পাঠাই, হুম, কিন্তু হুম। কোনো কাজে আসে নাই। হুম। তার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেয়। জি। আপনারা দেখছেন যে ক্যাম্পাস থেকে যখন ছোট ভাইরা যখন বের হয়, হ্যাঁ, তখন হুম। কিন্তু কান্নাকাটি করে সবাই বের হইছে। হুম, আমি হচ্ছে তখন আমার তো হচ্ছে আমি যেহেতু হলপাড়ার মানে ম্যানেজমেন্টে ছিলাম, হুম, তো তখন হচ্ছে আপনার ইয়াদেরকে নিয়ে আমরা হচ্ছে যারা বের হয়ে যাইতেছিল তাদেরকে হুম। আটকাইতেছিলাম। হুম। এর মধ্যে হচ্ছে নাহিদ ভাইরা আসলো, আসিফ ভাই আসলো, মাহিন হুম। সরকার আসলো। হুম। হ্যাঁ, এসে বলতেছে যে তোরা যাইস না। হুম। আমরা ছোট ভাইদেরকে বলতেছে যে আমাদেরকে মারবে আর তোরা চলে যাবি। হুম। কান্নাকাটি করে বলতেছিলাম। হুম। ট্রাস্ট মি, মানে এই কথাগুলো বলতে গেলে মানে আবেগ চলে আসে আসলে সেই আবেগ না, ঠিক স্মৃতি, ওই সময়ের যে সেই বাস্তবতাটা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো তখন আমরা হচ্ছে ওখান থেকে আপনার সবকিছু ইয়া করে আমরা হচ্ছে রেডি হয়ে শাহবাগ ভিসি চত্বরের দিকে যাচ্ছিলাম। হুম, তো তখন হচ্ছে আমার 2 ফ্রেন্ডকে শাহবাগে মারে। হুম। একজনের হাত ভেঙে দেয়। হ্যাঁ, হুম। ওর লেখা অনেক সুন্দর ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যান্ডরাইটিং এর উপর পুরস্কার পায়। হুম। হ্যাঁ, অনেক সুন্দর লেখা ছিল। হুম। তো ওর হচ্ছে হাত ভেঙে দেয়। নেট ভেঙে দেয়। এরপরে আরেকটা ফ্রেন্ড ছিল, ও আমার মানে চাচাতো ভাই। হুম। হ্যাঁ, ও শাহবাগে 2 জন থেকে মেরে পাঠায়। হুম। তারপরে ওদের মোবাইল-টোবাইল সবকিছু রেখে দেয়। হুম। ইন দ্য মেইন টাইম হচ্ছে একটা ওদের ভিডিও ফুটেজটা ভাইরাল হয়। হুম। ওদের বাসা থেকে আমাকে ফোন দিচ্ছে একের পর এক। হুম। তো পরে হচ্ছে আমি মানে তখন যে আমি ভিসি চত্বরে যাব এই সুযোগটা নাই। এরা 2 জনকে মারছে। মারার পরে এদেরকে নিয়ে আমি 71 এর ওদের হচ্ছে 9 তলায় বাসা। মানে রুম আরকি। আমরা আপনার কাছে আসবো নুরুল গনি সগীর, এই বিষয়টা এখানে আবার আমরা আপনার কাছে আসবো। একটু যেতে চাই আল সাইমন হাসানি, আপনার কাছে একটু যেতে চাই। বিশেষ করে আমরা দেখছি যে কোনো আন্দোলন সংগ্রামে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিশেষ করে যুক্ত হয়নি আসলে। আমরা দেখছি কিন্তু ইতিপূর্বে অনেক সংগ্রামী আছে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সাধারণত একটু আমাদের সমৃদ্ধ বা উচ্চবিত্ত পরিবারের সন্তান পড়াশোনা, তারা গ্যাঞ্জাম আন্দোলন সংগ্রামের মধ্যে খুব বেশি সম্পৃক্ত হয়নি। কিন্তু এই আন্দোলনের সাথে আমরা একটা ব্যতিক্রম ধর্মী আসলে দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় একেবারে 18 তারিখ থেকে, যদিও এটা 16 তারিখ থেকে তারা যুক্ত হয়ে যায় আমাদের ব্রাক ইউনিভার্সিটি, আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটির রাস্তায় যখন নেমে পড়ে আর কি। তো এই যে আপনারা সাহস, প্রতিরোধ, এত প্রতিরোধের মুখেও আসলে মানে দুঃসাহস দিয়ে আসলে রাস্তায় নেমেছিলেন বা প্রাইভেটের সাথে সমান তালে, এই সাহসটা আসলে মানে কিভাবে আপনাদের তৈরি হয়েছিল আসলে শেষ? ধন্যবাদ প্রথমে ইন্টারটিভিকে আজকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করতে দেওয়ার জন্য, এই সুযোগ প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় আসলে ইতিপূর্বে কোনো আন্দোলনের সাথে এরকম সাহসিকতার ভূমিকা কমই আমরা খুব কমই দেখছি আর কি হ্যাঁ, যুক্ত এটা হতে। আসলে খুব কমটা দেখা খুবই ইথিক্যালি একটা ব্যাপার, কিন্তু নেই বললে জিনিসটা একদম আনইথিক্যালি হয়ে যাবে। কারণ আপনি জেনে থাকবেন ইতিপূর্বে ভ্যাট বিরোধী আন্দোলন যেটা ছিল, নিরাপদ সড়কের যে আন্দোলন এই ছিল, দুটোতে আসলে এটা ব্যাট বিরোধী যেহেতু একেবারেই স্পেসিফিকলি আপনার প্রাইভেট ইউনিভার্সিটি, সেজন্য এটা বলা যায় তাদের স্বার্থ সিদ্ধির জন্য 15% সরকার ব্যাট যখন করেছিল সেই সময়। সড়ক বিরোধী আন্দোলনে কিছুটা একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট মারা গেছে, সেই কারণে প্রাইভেটটা মূলত যুক্ত হওয়া আসলে মানে জাতীয় ন্যাশনাল কোনো ইস্যু আসলে না সেটা। আচ্ছা, জি, প্রাইভেট ইউনিভার্সিটি অলওয়েজ রাষ্ট্রের সকল উচ্চবিত্ত নাগরিকদের দৃষ্টিকোণ থাকে যে এরা হয়তো কোনো ফার্মের মুরগি বা কোনো এদের ধারা কোনো কিছু হবে না, এরা ওই রকম কর্মঠর না, মানে আমাদের হয়তো অনেকে একসময় তাই চিন্তা ভাবনাতে এরকম থেকে থাকে। তো ওই চিন্তা ভাবনা থেকেই বা অসুস্থ এরকম অনেক চিন্তা ভাবনা থেকে অনেকের কাছে ছিল, কিন্তু তারা ইতিপূর্বে তারা প্রমাণ করেছে, যেমন আপনি নিজে মুখেও বললেন এবং এটা সবাই জানে যে আমাদের ভ্যাট বিরোধী যে আন্দোলন ছিল বা নিরাপদ সড়ক যে আন্দোলন ছিল, কন্ট্রিবিউট ছিল প্রাইভেট ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টই ছিল। প্রাইভেট ইউনিভার্সিটি সর্বদা সবসময় আন্দোলন সংগ্রামের সাথে যে থাকবে বিষয়টা এরকম না। একটা ছেলে সে যখন আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষার পর যখন ভর্তি যুদ্ধের মধ্য দিয়ে অনেক প্রতিকূলতা পেরিয়ে যদি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ সুবিধা না পায়, তখন তার ফ্যামিলি ক্রাইসিসের কথা সে চিন্তা করে যে আমি একটা টাকা পয়সা খরচ করে হয়তো প্রাইভেটে ভর্তি হয়। এক্স্যাক্টলি, একটা ছেলে যখন চিন্তা ভাবনা করে যে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হব, তখন
তার মাথায় আগে এটা কাজ করে যে আমার বাবাকে এই টাকাটা অনেক ঘাম, অনেক অর্থ, অনেক কিছুর বিনিময়ে আমাকে এখানে ভর্তি করছে, আমাকে অবশ্যই ভালো কিছু করতে হবে এবং এখান থেকে বের হয়ে আমাকে অবশ্যই একটা কর্মসংস্থানের মানে ব্যবস্থা তার করতে জন্যই, হবে। হ্যাঁ, আমরা তো তো বলি তার জন্য এই জায়গা থেকে আন্দোলন সংগ্রামগুলোতে খুব বেশি তাদের স্বতঃস্ফূর্ত দেখা যায় না, স্বতঃস্ফূর্ততা মূলত ওই জায়গা থেকেই তারা একটা মুষ্টিবদ্ধ হয়ে যায়। মুষ্টিবদ্ধ হওয়ার কারণে তারা দেখা যায় যে বেশিরভাগ সময় তার প্রাইভেট ইউনিভার্সিটির কারিকুলামের জায়গাটাও যদি আপনি চিন্তা করেন এবং পাবলিক ইউনিভার্সিটি কারিকুলামের কথাও যদি আপনি চিন্তা করেন, এখানে একটা ডিফারেন্ট একটা ইস্যু আছে। প্রাইভেট ইউনিভার্সিটি মানে আপনি সকলের কাছে শুনে থাকবেন অলওয়েজ তাদের হচ্ছে আপনার থিসিস, ভাইবা, প্রেজেন্টেশন, এইগুলো নিয়ে তারা মানে অলওয়েজ পড়াশোনার মধ্যে একটা পড়াশোনার মধ্যে দিয়েই থাকে। এই যে আন্দোলনটাতে কিন্তু আপনারা বেশ, আমরা যদি বলি প্রাইভেট ইউনিভার্সিটির নিহতের সংখ্যা কিন্তু পাবলিক থেকে বেশি, প্রাইভেট ইউনিভার্সিটিতে নিহত হয়েছেন আপনার 39 জন, যদিও এই তথ্য নিয়ে অনেক মতামত রয়েছে। আর প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাত্র নিহত হয়েছে 22 জন। সেই ক্ষেত্রে তার মানে পাবলিক থেকে প্রাইভেটের নিহতের সংখ্যাটা বেশি। আমি সে কথাই বলছি, আপনার এই যে সাহস, এই যে উদ্দীপনা, এইটা আসলে কোথা থেকে আপনার তৈরি হয়েছে বা কবে থেকে আপনারা এটাকে? 24-এর গণঅভ্যুত্থানের জায়গাটা একদম টোটাল একটা ডিফারেন্ট ইস্যুতে পরিণত হয়। আপনি নিজেও জানেন এবং সকলে জানে যে যখন পাবলিক ইউনিভার্সিটির মাধ্যমেই আন্দোলনগুলো, ইতিপূর্বে যে সকল আন্দোলন হয়েছে বাংলাদেশ সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে, আন্দোলন সংগ্রামের আতুরঘর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই এটা একটা জায়গা থেকে সৃষ্টি হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলনগুলো সৃষ্টি হয়, সেই আন্দোলনগুলো একে একে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ার মাধ্যমে দেখা যায় যখন 24-এর যে আন্দোলনটা হয়ে থাকে, 24 আন্দোলনটাও সেম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের টার্নিং পয়েন্টটা স্টার্ট হয়। কিন্তু যখন হলগুলো বন্ধর ঘোষণা আসে এবং এর আগে যেভাবে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা কোনো কিছু হচ্ছে কি না হচ্ছে টোটালটা আমাদের সামনে ভিজিবল, এবং এই ভিজিবলের কারণে আন্দোলনটা আমাদেরকে এতভাবে নড়া দেয় যে আমরা আসলে চুপ করে থাকার মতন কিছু না। আজকে যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেটা পড়ছে বা আজকে যে পাবলিক ইউনিভার্সিটির ছেলেটা পড়ছে, একই পরিবারের একটা ছেলে হয়তো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছে, সে আর অন্য ছোট ছেলেটা হয়তো পাবলিকে চান্স পায় না, প্রাইভেটে ভর্তি হয়েছে। তার মানে এই নয় যে তার বড় ভাই পাবলিকে পড়তেছে, আমি প্রাইভেটে পড়তেছি, তার বড় ভাই মার খাচ্ছে, আমি চুপ করে থাকবো। বিষয়টা এরকম না। তো শুধু এটা পরিবারের কথাও না, আমাদের ভাই ব্রাদাররা মার খাচ্ছে, আমাদের ভাই ব্রাদাররা অস্ত্র মুখে হচ্ছে, এই জিনিসটা সকলের মধ্যে আসলে নড়া দেয়। এবং বিগত 17 বছর ধরে শুধুমাত্র যে তারাই এই জিনিসগুলো ফেস করছে, বিষয়টা এরকম না যে পাবলিক ইউনিভার্সিটির ছেলেগুলো ফেস করছে, প্রাইভেটের একদম সবকিছু ছাড় পাইছে, বিষয়টা ওরকমও ছিল না। তো যখন তাদের মধ্যে আসলে মানবিকভাবে তাদেরকে করা নাড়ে যে আসলে আমি একজন মানুষ হিসাবে যদি এখানে বসে থাকি বা রাষ্ট্রের কান্তিকাল, রাষ্ট্রের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে আসলে আত্মত্যাগের, এখানে আসলে ভেদাভেদ প্রাইভেট পাবলিক তখন এটি আসলে দেখার সুযোগ বা সময় ছিল না তখন। জি, আমরা আপনার কাছে আবার আসবো। জি, নুরুল গনি সগীর, আপনি বলছিলেন আসলে আপনাকে আরেকটি প্রশ্নের সাথে দিয়েই যুক্ত করে, আসলে আপনি কি মনে করছেন যে এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যে 18 তারিখ থেকে ম্যাসিভ আকারে যখন সম্পৃক্ত আন্দোলনে, তাদের এই সম্পৃক্ত হওয়াটা আরো বেশি আন্দোলনকে জোরদার করছে? আসলে এটা আমি একটা শিরোনাম দিয়ে শুরু করতে চাই যে দেখেন, টাকায় কখনো আসলে মানে বিবেক কখনো আসলে টাকা চিনে না। যে ভাই যেটা বললেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই ছেলেরা তারা আসলে টাকাওয়ালা ফ্যামিলির হয়, হ্যাঁ, যেই কারণে আসলে সব সময় তারা ওইভাবে টাকাওয়ালা ফ্যামিলি সেটা বলে না, না মানে বলছে কষ্ট করে উপার্জন করে হয়তো টাকাটা বেশি দিতে হয়, পাবলিক এটা লাগে না আর কি, তখন সেজন্যই তাদেরকে সব সময় ওইটা মাথায় থাকে আর কি। তো এই জায়গা থেকে আমি মানে এই জিনিসটাকে টেনে একটু বলি যে আপনার যখন আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় হোক আর প্রাইভেট হোক, যখন একটা মানুষ মারা যায়, আপনি যখন অত্যাচারিত, তখন আসলে মানে কার টাকা আছে কার টাকা নাই, কে কষ্ট করে কামায়, কে সহজে কামায়, এই ব্যাপারগুলো আসলে ম্যাটার করে না। যখন আমি বাড়ি চলে যাই, মানে আমার আব্বু যে খুব মানে টেনে টুনে চলে, ব্যাপারটা এমন না, মোটামুটি সচ্ছল পরিবার। 17 তারিখ যখন বন্ধ হয়ে যায় ক্যাম্পাস, আমি বাড়ি চলে যেতে হয় আমার ওই 2 বন্ধুর কারণে। দুজনকে নিয়ে আমি মেডিকেলে যাই, যাওয়ার পরে মানে ওদের ফ্যামিলির থেকে আমাকে ক্রমাগত ফোন দিয়ে যেতে থাকে। আমার স্পষ্ট মনে আছে 79% চার্জের মোবাইলটা আমার বন্ধ হয়ে যায়, শুধু কল এসে র্যান্ডম কল আসতেছে, আমি কল কেটে পারতেছি না, ধরে পারতেছি না, শুধু ওদের দুজন ফ্যামিলির ফোন ধরি। তারপরে ওদেরকে আমি নিয়ে যাই বাড়িতে, নিয়ে যাওয়ার পরে তো আমাকে বাসায় আটকায় দেয়, মানে আমার রুমে তালা মেরে দেয়, আমাকে বের হইতে দিবে না। তো আমার স্পষ্ট মনে আছে যে আমি আমার
আব্বুকে বলছিলাম যে দেখেন, মানে আব্বু বলছিল আর কি যে এই যে এত প্রশাসন এত কিছু নিয়ে আসলে তোরা মাইর খাবি, হ্যাঁ মাইর খাবি, দরকার নাই, হুম, হ্যাঁ, মানে আমাকে এভাবে বলছিল। তো আমি বলছিলাম যে দেখেন আমার যখন আসলে বিবেক নাড়া দেয় হুম, আমি এই ব্যাপারগুলো আমি সহ্য করে থাকতে পারি না। হুম, পরে আমি বলছিলাম যে আপনি হয়তো মানে তালা মেরে রাখতে পারবেন কিন্তু আমি সিলিং কেটে বের হয়ে যাব, যেমনি হোক বের হয়ে যাব। আমার দেশের স্বার্থে, আমার তো দেশ মাতৃকার জন্য। তখন তো শাটডাউন করে দেয়, নেট হুম। শাটডাউন করে দেয়, কিছুই দেখতে পারি না। হুম, হুম, হ্যাঁ। হুম, হুম। তারপরে ইয়াতে আপনার 20 তারিখ তো কারফিউ জারি হ্যাঁ, করে ফেলে, কারফিউ সেনাবাহিনী জারি মোতায়েন করে করে ফেলে। সবকিছু। আমার হুম। সাংবাদিক, দুজন সাংবাদিক হচ্ছে আমার বড় ভাই, তাদের থেকে আমি ক্রমাগত ফোন দিয়ে তথ্য নেই, নিউজগুলো চাচ্ছি। বাইরে আমাকে থামায় হুম, যে এত হাইপার হইছে না, সবকিছুই ঠিকঠাক চলতেছে। হুম। তো 2 তারিখ রাতে আমি হচ্ছে আগস্টের 2 তারিখ। হ্যাঁ আগস্টের 2 আগস্টের তারিখ রাতে, এতদিন পর্যন্ত আমি কিছু করতে পারি নাই। পারিনি। আমার মনে আছে আমি যেখানে 1 মাসে 20 টাকা ফোনে ঢুকাই না, দরকার পড়ে না নেটের যুগে, হুম। আমি এই 4 দিনে 5 দিনে 800 টাকা ফোনে খরচ করি শুধু কল দিয়ে। কোঅপারেশন Yes. করছিলেন। হুম। তারপরে আমি 2 তারিখ রাতে 9টায়, হুম। হ্যাঁ 9টা আমি তখনও কিন্তু কারফিউ চলে, হুম। 9টা আমি বের হয়ে যাই। ইয়ার থেকে কোনো গাড়ি নাই, সিএনজি নাই, অটো করে আমি ময়মনসিংহ চলে আসি রাতে। এবং ওইখানে আমি হচ্ছে যারা আন্দোলন করতেছিল তাদের সাথে কোঅপারেট করি। ওইখানে আমার বন্ধু বান্ধব আছে, ছোট ভাই আছে, আমার এলাকা থেকে ফোন দিয়ে আমি পোলাপান যারা আন্দোলনমুখী ছিল তাদেরকে আমি নিয়ে যাই। ময়মনসিংহ 2 তারিখ আন্দোলন করি, 4 তারিখ রাত, এবং আমি ক্রমাগত সবকিছু আমার সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি যে এই আপডেট চলতেছে। হুম। হ্যাঁ, এবং আমি হচ্ছে একই সাথে আমার যাদের সাথে আমি কখনো কটু কথা বলছি বা আমার মনে হয়েছে যে তার সাথে ইনজাস্টিস করছি, তাদের থেকে আমি মানে ফোন দিয়ে SMS এ আমি হচ্ছে তাদের থেকে আমি দোয়া চেয়ে নিই, ক্ষমা চেয়ে নিই যে যে কোনো কিছু হইতে পারে এখানে। তো মানে তারাও হচ্ছে মানে এইগুলো দেখে আসলে ঠিক থাকতে পারে না ওই সময়টায়। তো আমি হচ্ছে যেদিন আসিফ ভাই ঘোষণা দেয়, ঘোষণা দেওয়ার পরে তখন বাজে হচ্ছে রাত 7:30। হ্যাঁ, মানে আমি যখন সিদ্ধান্ত নিই, আসিফ ভাই ঘোষণা দেয় 6টার দিকে, 7:30 আমি ময়মনসিংহ থেকে রওনা দিয়েছি, আমি ঢাকা চলে যাব। আমি বাসায় বলছি আমাকে ক্ষমা করে দিয়েন, আমি ঢাকা যাইতেছি। আব্বু বললে যে গাড়ি টাড়ি তো পাবি না, এর মধ্যে আমার বন্ধু ছিল 2-3 জন, বলে গাড়ি পাবি না। আমি বলছি হেঁটে হইলেও চলে যাব। তো আমি লাস্ট একটা বাস পাইছি আমি মাসকান্দা থেকে। তো এটা হচ্ছে ময়মনসিংহ ইয়াতে হিরণপুরের এখানে এসা ভালুকার এদিকে হচ্ছে আপনার তখন গাড়ি পুরাইতেছে রাস্তায়, আর যাইতে পারবে না, গাড়িও ঢুকতে দেয় না। হ্যাঁ, কোনো গাড়ি যাবে না। আমরা 2.5 ঘন্টা বসেছিলাম এখানে। তারপরে আমি একটা সিএনজি নিই 900 টাকা দিয়ে, হ্যাঁ, ইয়ার থেকে, এই হিরণপুর থেকে। তারপরে ভালুকার এদিক দিয়ে ঢুকে এলাকার ভিতর দিয়ে আমি হচ্ছে ইয়াতে চৌরাস্তা আসি। ওইখান থেকে একটা অটো নেই, অটো না, ওইখান থেকে একটা সিএনজি নেই। সিএনজি নিয়ে আমি হচ্ছে আমার ভাইটাকে হচ্ছে আপনার এই ইয়াতে কি বলে ওই যে মহাখালী বাস স্ট্যান্ডের এখানে। আচ্ছা। তো আমি সিএনজি নিয়ে টান দেই, তো আব্দুল্লাহপুরের এখানে আমার সিএনজিতে ফায়ার হয়। হ্যাঁ, মানে হয়তো কপাল ভালো, মানে সিএনজি ঘুরাইতে ঘুরাইতে সামনে থেকে যখন আসতেছে, সিএনজি ঘুরাইতে ঘুরাইতে এখানে ফায়ার হয়। আমি নিয়মিত সবকিছু আপডেট দিই। তো ভাইয়ার এখানে যাই। তো সকালে যখন আমি ক্যাম্পাসে যাব তখন আমি সবার কাছে দোয়া চাই নিলাম যে যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দোয়া করে দিয়ে। তো সেম কাহিনীগুলো কিন্তু সবার সাথে হয়েছে। এবং এগুলো যখন আমি ফেসবুকে লিখতেছি, আমি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে লিখতেছি না, আমি একজন সচেতন নাগরিক, একজন ছাত্র, একজন আন্দোলনকারী হিসেবে আমি এগুলো বলতেছি। তো এইগুলো তো আমার বন্ধু বান্ধব প্রাইভেটে আছে, আমার বন্ধু বান্ধব মাদ্রাসায় আছে। এই যে মাদ্রাসায় যে এত স্টুডেন্ট মারা গেছে, হ্যাঁ, মাদ্রাসার হচ্ছে যে এত অবদান, তাদেরকেও কিন্তু আসলে মানে তাদেরকে রিকগনাইজ করতে হবে। এই আন্দোলন তাদের অনেক বড় একটা স্টেক আছে, অনেক কিছু করলে, রাইট। তো তারা কিন্তু আপনার যাত্রাবাড়ি জায়গাটা কিন্তু বিশাল বড় একটা অবদান ছিল তাদের। তো আমরা যখন চলে আসি, সকালে ক্যাম্পাসে যাই, ওখান থেকে আসলে যখন আন্দোলনটা আপনার আবার নতুন করে শুরু হয়, আর প্রাইভেটের যেই অবদান মানে ইয়াটা আপনার বড় করে যখন আসছে, ভাই একটু আগে বললেন যে এবং আপনিও বললেন যে প্রাইভেটের আসলে ওরা সবসময় তাদেরকে সবসময় আন্দোলনে দেখা যায় না। এটার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে মানে শুধুমাত্র আমরা একটা মুভমেন্টে যখন আগে আসবো এই বিষয়টাকে শুধু আন্দোলন হিসেবে না দেখে আপনি দেখেন আমাদের মানে ভলান্টারি কাজগুলোই কিন্তু প্রাইভেটের ভাইরা সবসময় আগে ছিল। হ্যাঁ, ইভেন এই যে মুগ্ধ ভাই যে মারা গেছে, ওনার আসলে প্রতিচ্ছবিটাই হচ্ছে এই জায়গায়, উনি আসলে ভলান্টারি কাজ করতেছিল আন্দোলনটায়। এবং একই সাথে আপনি দেখেন যে বন্যা যখন চলে আসলো তখন কিন্তু ঢাকার বিভিন্ন আপনার এই গলিটলিতে, হ্যাঁ, এই প্রাইভেটের ভাইরা কিন্তু এই আপনার এই টাকা উঠানো থেকে শুরু করে সবগুলো কাজ কিন্তু করেছে। তো সেই জায়গা থেকে আপনি বলা যায় যে প্রাইভেটের ভাইরা মানে
আমি যদি এই পুরো আন্দোলনটাকে জি, জি। মানে একটা বডি হিসেবে চিন্তা করি, তাহলে আমি যদি মাথা চিন্তা করি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে পুরো বডি হচ্ছে একদম প্রাইভেট মাদ্রাসা সহ সকল মানে এই সচেতন নাগরিক আচ্ছা, যারা আছে। আসবো আপনার কাছে আবারও নুরুল গনি আপনার কাছে আসবো। আমি একটু যেতে চাই সাইমন আপনার কাছে একটু যেতে চাই আসলে 18 জুলাই কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস আর কি, মেসিভ আকারে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আপনি কি মনে করছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি এই মানে প্রতিরোধটা ঘরে না তুলতো আসলে এই আন্দোলনটা বেগবান এভাবে হতো কি, এটা আপনি কি মনে করছেন? ধন্যবাদ। আচ্ছা দেখেন, একটা গতকালকে আর্জেন্টিনা এবং স্পেনের একটা খেলা গেছে। সো একটা টিম ওয়ার্ক যদি আমি করতে চাই, হ্যাঁ, আমি যদি ফাইনাল কাপটা আমি জয় করতে চাই, আমাদের যদি টার্গেট থাকে যে আমরা এই কাপটা জয় করব বাই হুক অর কুক, এরকম যদি চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে এই টিম ওয়ার্কের মতন যদি একটা ঐক্যবদ্ধভাবে থাকে যে আমরা যেই ছুটে পড়ি না কেন, আমাদের ওই লক্ষ্যে পৌঁছাইতে হবে। সো এখান থেকে কে ছুটে পড়লো না, ওইভাবে যদি ভাবি যে একজন ছুটে পড়ছে, থাক এটা বাদ, আমরা আর আগাবো না, তাহলে কিন্তু আসলে মানে ওইটার থেকে আরো প্রয়োজনে শক্তি সঞ্চার করে, ক্ষোভ সঞ্চার করে আরো বেশি এগিয়ে গেছে। আমরা সেটাই দেখেছি, কিন্তু ওইটাই 24-এ হয়েছে, যেটা পাবলিক ইউনিভার্সিটির ভাইরা যখন এটা স্টার্ট করে এবং স্টার্ট অবস্থায় তারা যেরকম হেনস্থার শিকার হয়, যেরকম অস্ত্রের সম্মুখীন হয়, মায়ের সেটা থেকে দমে যায়নি। সেটা এই যে ভাই বলছিল যে মানবিক যে নাগরিক সচেতনতা বা মানবিক দৃষ্টিকোণ থেকে, এটা মানবিক দৃষ্টিকোণ হইতে কিন্তু পাবলিকে পড়তে হয় না, মানবিক দৃষ্টিকোণ হইতে কিন্তু প্রাইভেটেও পড়তে হয় না, আসলে এটা সত্য। সো ওই দৃষ্টিকোণ থেকে, একদম মানবিক দৃষ্টিকোণ থেকে যখন মানুষজন স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা আন্দোলনের সাথে সম্পৃক্ততা হয়, তখন ওই আন্দোলনগুলো আসলে সফল হয়। আন্দোলনটা যখন শুরু হয় তখন কিন্তু স্পেসিফিক ভাবে প্রাইভেট, পাবলিক বা আম জনতা কোনো রকম ব্যারিকেড ছিল না। যদি আমরা ফাইন্ড আউট করি যে 18 তারিখ থেকে প্রাইভেট ইউনিভার্সিটির মানে এককভাবে আন্দোলনটা সঞ্চালন ছিল, তাহলে এটা বলা যায়। কিন্তু 18 তারিখের আগে কি তার মানে প্রাইভেট ছিল না? বিষয়টা ওইরকম না। 18 তারিখের আগেও প্রাইভেট ছিল, কিন্তু সেটা ওইরকম ভাবে না। বড় ভাই আন্দোলন করতেছে, পাশাপাশি বন্ধু বান্ধব প্রাইভেটে পড়ে, ভাই বলছিল যে আমাদের বন্ধু বান্ধব প্রাইভেটে পড়ে। সো ওই রকম যে আন্দোলন করতেছে, বন্ধু বান্ধব আন্দোলন করছে, বন্ধু বান্ধব আন্দোলন তার যৌক্তিক একটা আন্দোলন। আমরা যদি দেখি ঢাকা শহরে যদি 5টা পয়েন্টকে আমরা ফাইন্ড আউট করি আন্দোলনের সূতিকাগার বা খুবই প্রতিরোধ গড়ে তুলছিল, একটা হচ্ছে যাত্রাবাড়ি, একটা হচ্ছে এই কুড়িল রামপুরা এই জায়গাটা, আরেকটা হচ্ছে আপনার উত্তরা, হ্যাঁ, এই মিরপুরে। তো এই বিশেষ করে এই কুড়িল থেকে এই রামপুরা এটাও কিন্তু পুরো ম্যাসাকার করে হয়ে গেছিল অবশ্যই। এবং এই সাইডটাতেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বেশ তারা আন্দোলনকে জমিয়েছিল আসলে। সেই জন্যই আমরা দেখেছি মানে প্রাইভেট ইউনিভার্সিটি প্রায় 39 জন কিন্তু নিহত হয়েছে। এবং যে 18 জুলাই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস বললেন, সেই দিনও নিহত হয়েছে 35 জন আপনার নিহত হয়েছে। মুগ্ধ সেই দিনই কিন্তু নিহত হয়। জি, আসলে আপনি যেটা বলছিলেন যে এই অঞ্চলটাতে রামপুরা বা এই জায়গাগুলোতে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, এবং তারা বিশেষ করে এই জায়গাটাই এই জায়গাগুলোতে অনেক ব্লকেট হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। মূলত যে কারণগুলো, রিনোয়ার্ড যে সকল প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, আপনারা অলওয়েজ সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে রিনোয়ার্ড প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সোশ্যাল মিডিয়া অলওয়েজ দখল করে থাকে। সেগুলো হোক তাদের কালচারাল প্রোগ্রাম হোক, সেগুলো হোক তাদের অ্যাক্টিভিটিস হোক, আদার যে কোনো কিছু। তো একটা রিনোয়ার্ড প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা অবশ্যই একটা ওই রকম স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে এসে পড়ালেখা করে, তারা কিন্তু তাদেরকে ধারা এরকম কোনো কিছু প্রত্যাশাও করা সম্ভব না। আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে। আমি ওর নিজের মুখ থেকে শোনা ছিল যে নর্থ সাউথে যে স্টুডেন্টটা পড়ে, ওই স্টুডেন্টটার ফ্যামিলি কিন্তু তার সন্তানের প্রতি খুব ডিপলি কনসার্ন। একটা নর্থ সাউথের ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট আর একটা মনে করেন যে নর্মালি একটা প্রাইম ইউনিভার্সিটি বা আদার যে এ বি সি ক্যাটাগরি যদি আমরা প্রাইভেট ইউনিভার্সিটিকে ক্যাটাগরাইজ করি, সো এ ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি ইউনিভার্সিটির যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা সন্তানের প্রতি কীরকম কেয়ার এবং কেয়ারলেস, এই দুইটা যদি আমি ফাইন্ড আউট করতে চাই, সেক্ষেত্রে অভিভাবকরা দেখা যায় যে সি ক্যাটাগরির ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্রতি অভিভাবকদের যেরকম ডিপলি কনসার্ন যে আমার সন্তানটা কোন পথে যাচ্ছে, কি করতেছে, সবাই কম বেশি কনসার্ন। বাট এই ক্যাটাগরির যে ইউনিভার্সিটি স্টুডেন্টগুলো আছে তাদের ক্ষেত্রে মানে একদম বোতলের পানি থেকে শুরু করে তাদের ঘুমানোর একদম শেষ মুহূর্ত পর্যন্ত, আমি বলতে পারি যে সকালের টুথপেস্ট থেকে শুরু করে সকল কিছু ঘুমানো অভিভাবকরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখে থাকে। তো তার সন্তান একটা ইউনিভার্সিটিতে যাচ্ছে, সেই ইউনিভার্সিটিগুলোর উপর যখন হামলা বা কোনো রকমের কোনো কিছু ইস্যু নিয়ে তৈরি হয়,
অবশ্যই অভিভাবকরা একটা চিন্তার মুখে থাকে। তো সেই চিন্তা থেকে যখন ইউনিভার্সিটিতে আপনি জেনে থাকবেন কানাডিয়ান ইউনিভার্সিটি, যেটা কানাডিয়ান ইউনিভার্সিটির মধ্যে কিন্তু ম্যাসিভ আকারে একটা সংঘর্ষ সৃষ্টি হয়, যেখানে পুলিশ ইউনিভার্সিটির মধ্যে ঢুকে যায়, পাশে ব্র্যাক ইউনিভার্সিটি, এবং যখন আন্দোলন চলে, আন্দোলনকে স্থির করার জন্য, স্তব্ধ করার জন্য এই কানাডিয়ান ইউনিভার্সিটির ভিতরে ওরা পুলিশ কুল না পেয়ে ইউনিভার্সিটির ভিতরে চলে যায়, এবং ওখানে যখন তারা করে তাদেরকে স্টুডেন্টরা চারপাশ দিয়ে যখন ইউনিভার্সিটির চারপাশ দিয়ে যখন ঘিরে ফেলে, ওরা এতটা তাদের মানে হারিয়ে ফেলে যে আমরা কি করব, দিশা হারানোর তখন ফলে ছাদে উঠে যায় এবং তাদেরকে উদ্ধার করে গাড়ি, এই ভিডিওগুলো হয়তো দেখে থাকবেন, র‍্যাবের একদম হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করে। মানে সরকারও চোখ রাখছিল, কিন্তু দেখেন ছোট্ট একটা বিষয়, একটা ইউনিভার্সিটির এখানে ঘেরাও করে ফেলছে, মুহূর্তে কিন্তু আমরা দেখছি হেলিকপ্টার চলে আসে। তার মানে সরকার কিন্তু টোটালটাই কনসার্ন ছিল প্রশাসনের পক্ষে, এবং প্রশাসনও কাজ করতেছিল সরকারের পক্ষে। এটা এই কারণেই মনে করেন যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো এই অঞ্চলটাতে বেশি আকারেই হয়ে পড়ে যখন একটা ইউনিভার্সিটির উপরে এরকম ভাবে অ্যাটাক করে। আমরা আসবো আবারও। দর্শক, আপনারা দেখছিলেন জুলাই গণঅভ্যুত্থান, পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যৌথ লড়াই। কথা বলছিলেন দুজন অতি, আল সাইমন হাসানী, সভাপতি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্র সমাজ, কথা বলছিলেন নুরুল গনি সগীর, সহসভাপতি জাতীয় ছাত্র শক্তি এনসিপি। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো। দর্শক, সাথেই থাকুন। একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইল। দর্শক, আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম এন্টারটেইনমেন্ট নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তা। আমরা কথা বলছিলাম জুলাই গণ অভ্যুত্থান, পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যৌথ লড়াই। দুজন যদি আমাদের সাথে কথা বলছেন, আল সাইমন হাসানী, সভাপতি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্র সমাজ, কথা বলছিলেন নুরুল গনি সগীর, সহসভাপতি জাতীয় ছাত্র শক্তি এনসিপি। আমরা একটু যেতে চাই নুরুল গনি, আপনার কাছে একটু যেতে চাই। আপনি বেশ কথা বলতে বলতে আসলে যত আবেগ আপ্লুত হচ্ছিলেন সেই সময়, কারণ চোখের সামনে বিষয়টা, আমার কাছেও সেই সময় আপনার মতো আমিও আবেগপ্রবণ হয়ে গিয়েছি, কারণ আমিও এই যুদ্ধের আসলে রাস্তারই একজন মানুষ। আসলে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে স্মৃতি, ইতিহাস, এই তরুণদের সম্পৃক্ত করার গল্প, একটা গণ অভ্যুত্থান, 17 বছরের অবসান, সকল কিছু মিলিয়ে আমরা একটা যে জয়লাভ করেছি জুলাই গণ অভ্যুত্থান 5 আগস্টের মাধ্যমে, আজকে যদি সেই জুলাইকে যদি অবজ্ঞা করা হয়, কটূক্তি করা হয়, তখন কেমন লাগে একজন জুলাই যোদ্ধা হিসেবে? আপনারা আসলে একটু জানতে চাই। এবং এই সরকার জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমেই আসা, এবং বিরোধী দলে যারা বসেছেন জুলাই গণ অভ্যুত্থানেরই ফসল আসলে। তো এই যখন জুলাইকে অবজ্ঞা করা হয়, অপমান করা হয়, অসম্মানিত করা হয়, একজন জুলাই যোদ্ধা হিসেবে আপনার কাছে এই বিষয়টি কেমন লাগে আসলে? দেখেন, আমরা যখন জুলাইয়ে নামছি, মানে দেশের আপামর জনতা সবাই, তখন কিন্তু তাদের একটা প্রত্যাশা ছিল হচ্ছে স্বৈরাচারের যে আচরণ ছিল তার বিরুদ্ধে, যে স্বৈরাচারের আচরণটা চলে যাবে, নতুন একটা আচরণ আসবে, যেই আচরণকে আসলে আমরা যেই আচরণের দ্বারা নিষ্পেষিত হব না। হ্যাঁ, তো যখন এখন আসলে একটু রাজনৈতিক আলাপে ঢুকে যেতে হয়। হ্যাঁ, আমরা কিন্তু নির্বাচনের আগে যখন সালাউদ্দিন সাহেবরা যখন বলেছেন যে জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করা হবে, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, তখন কিন্তু আমরা একটা আশা দেখেছি তাদের মধ্যে। কিন্তু নির্বাচনের পরেই যখন পল্টে নিলেন, একদম যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলেন, তখন কিন্তু আসলে আমরা আকাশ থেকে পড়ছি। একদম সত্যি কথা, আমি নিজে ব্যক্তিগতভাবে, যে যখন বলতেছে যে কিসের জুলাই সনদ, হ্যাঁ আপনারা অনলাইনে সবকিছু দেখেছেন, কিন্তু জুলাই সনদের অনেক কিছু তো আসলে বাস্তবায়ন হয়েছে। তারপরও আপনারা কি পরিকল্পিতভাবে, যে বললেন রাজনৈতিক কারণে কি বিএনপিকে জুলাইয়ের বিপক্ষে দাঁড় করাচ্ছেন কিনা? আসলে না, এটা আসলে কেউ দাঁড় করাচ্ছে না, ওনারা নিজেরা দাঁড়ায় গেছে। যেমন সালাউদ্দিন সাহেব বলে যে আমরা তখন বলেছি, হ্যাঁ, কারণ নির্বাচনটা যদি আটকায় দেয়, মানে হতে না দেয়, তখন ওনারা আসলে নিজেদের কথাই নিজেরা ফেসে যায়, এবং ফেসে যাও না, এটা আসলে বাস্তবতা। ওনারা যেটা মানে ওনাদের মনে যেটা, এই কথাটা ওনারা বলে দেয়। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয় আর কি। তো সেই জায়গা থেকে আমাদের যেই প্রত্যাশা ছিল, জনগণের যেই প্রত্যাশা ছিল, যেই কারণে সবাই রাস্তায় নেমে এসেছে,
তো সেই জায়গাটা চরমভাবে আপনার লঙ্ঘিত হচ্ছে এবং একই সাথে আপনারা দেখেছেন যে গণভোটের যেই মানে রায় ছিল সেটাকে বাস্তবায়ন করছে না, জুলাই সনদ বাস্তবায়ন করছে না, এবং একই সাথে আপনারা দেখেছেন যে আপনার যে হাদি হত্যার যে বিচার, হ্যাঁ, সেটার ব্যাপারে এখন পর্যন্ত অগ্রগতি নাই। হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে ভাবায় এবং একই সাথে আমরা যে প্রত্যাশা নিয়ে হচ্ছে মানে যেটা আপনাকে মূলত আমি প্রশ্ন করেছিলাম যে এই যে জুলাইকে এখন মাত্র 2 বছর হয়েছে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এবং বর্তমানে জুলাই গণ অভ্যুত্থান করে শহীদ হয়েছে মানুষ প্রায় 1400-র উপরে মানুষ, সেই জুলাই মাসে এখন চলছে। এই জুলাই মাসে জুলাইকে যখন অবজ্ঞা করা হয়, অপমান করা হয়, ব্যঙ্গ করা হয়, তখন মানে আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে? তখন আসলে দেখেন এটা একটা প্রেক্ষাপট টেনে বলতে হয়, ছোট প্রেক্ষাপট, সেটা হচ্ছে যে জুলাই কিন্তু 1-2 দিনে নেমে আসেনি। জুলাই হচ্ছে একটা মানে ক্রমাগত একটা ধারা, যখন দীর্ঘদিনের একটা এটা যখন আস্তে আস্তে যখন চরম মাত্রায় পৌঁছায় তখন হচ্ছে মানুষ রাস্তায় নেমে আসে। তো এখন যখন আমাদের প্রত্যাশাটা ছিল হচ্ছে আপনার একটা বৈষম্যহীন একটা দেশ গঠন করা, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে হচ্ছে আপনার মানুষ মানে স্বাধীনভাবে কথা বলতে পারবে, হ্যাঁ, এখন যখন এগুলো বাস্তবায়ন হচ্ছে না, যখন বাস্তবায়ন হচ্ছে না, তখন আসলে সেই আরেক জুলাইয়ের অপেক্ষা করতে হয়। মানে আমরা আবার এখানে আসবো, আরেক জুলাইয়ের অপেক্ষা করতে এখানেই আমরা আসবো। আপনার কাছে একটু যেতে চাই, সাইমনি আপনার কাছেও একটু যেতে চাই, যে বিষয়টি প্রশ্ন করেছেন একই প্রশ্নটি আসলে, যে জুলাইয়ের জন্য আপনারা প্রাইভেট নেই, পাবলিক নেই, রিকশার চালক নেই, আপনার কি বলে সচিব নেই, প্রত্যেকেই আসলে রাস্তায় নেমে এসেছিলেন। একটা দীর্ঘ ওই যে বললো শাসনের অবসান, একটা পরিক্রমার অভ্যুত্থান, একটা ভালো কিছুর জন্য আসলে। সেই জুলাইকে যখন অবজ্ঞা করা হয়, জুলাইয়ের সরকার প্রতিষ্ঠিত, তখন সরকার যখন আমরা পত্রপত্রিকা দেখছি অনেকেই জুলাইয়ের স্মৃতিস্তম্ভ বানিয়ে এখনও জুতা নিক্ষেপ করছে, জুলাইকে অপমান করছে সোশ্যাল মিডিয়াতে, বাট সরকার কি কিছুটা নীরব ভূমিকা নিচ্ছে নাকি আসলে? এটা মানে এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? আমার ভাই বলেছে যে জুলাই 1-2 দিনে নেমে আসে নাই, এই কথাটা আসলেই সত্য। জুলাই আসলে কখনো 1-2 দিনে নেমে আসে নাই। এবং বর্তমান যে সরকার, আমাদের নির্বাচন হয়েছিল ফেব্রুয়ারি মাসে, 12 ফেব্রুয়ারি মাসে, এবং নির্বাচন পরবর্তী আজকে হচ্ছে জুলাইয়ের হচ্ছে 20 তারিখ, অর্থাৎ আমি ধরে নিতে পারি 4 থেকে 5 মাস মাত্র সরকারের বয়স। এখন ঠিক আজকের দিনই 2 বছর আগে কারফিউ জারি করেছে, সেনাবাহিনী নামিয়ে দিয়েছিল রাস্তায় আজকের দিনই। জুলাই 1-2 দিনে নেমে আসে নাই, তার মানে জুলাই কিন্তু অনেক দিন ধরে সময় সঞ্চিত করে তারপরে জুলাই ক্ষোভ, পঞ্জীবিত মানে না পাওয়া, সকল কিছু, অনেক কিছু নিয়ে জুলাই আসলে হয়েছে। দেখেন আওয়ামী লীগ চলে গেছে প্রায় 2 বছর প্লাস, তো 2 বছর হতে চলেছে, সরি। তো আওয়ামী লীগ একটা ইস্যু, বর্তমানে যে একটা ইস্যু ক্রিয়েট করেছে, লাস্টে আপনি দেখছেন যে শিক্ষার্থীদের আবার উস্কানি দিয়ে দেওয়া, যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের হচ্ছে পরীক্ষা নিয়ে যে ইস্যুটা ক্রিয়েট করেছে, ওইখানে আপনারা নিজেরা দেখতে পেয়েছেন এবং আমি নিজে স্বচক্ষে দেখা, এমন অনেক স্টুডেন্ট আছে, স্টুডেন্ট নামধারী, স্টুডেন্ট বলতে লজ্জা করে, স্টুডেন্ট নামধারী রাজনৈতিক সংগঠনের তারা হচ্ছে আন্দোলনটাকে বেগবান করার জন্য তারা পথে নেমেছে, স্টুডেন্ট পরিচয় এবং নতুন নতুন আইডি কার্ড। একটা স্টুডেন্টের আইডি কার্ড তো সদ্যভাবে দিতে পারে না, অ্যাটলিস্ট এটা জানুয়ারিতে হলে আমি মানতাম যে নতুন বছরের নতুন আইডি কার্ড। তো নতুন নতুন আইডি কার্ড নিয়ে তারা আসলে পথে নেমে গেছে। তো এই ইস্যুটাকে ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, এখানে কোনো ষড়যন্ত্র দেখছেন না, এই ইস্যুটাকে তারা সমর্থন দিয়ে তারা দেখা যাচ্ছে যে আন্দোলনটাকে আরো চাঙ্গা করতে যাচ্ছে। তো আওয়ামী লীগ কামব্যাক করার যে একটা প্রবণতা, এই কামব্যাক করার প্রবণতার মধ্যে কিন্তু স্পুলিঙ্গ আপনি ধরে নিতে পারেন, এই একটা পয়েন্ট হতে পারে। এটা তাও ছাত্র আন্দোলনের মাধ্যমে চেষ্টা করছে। জুলাই আসলে 1-2 দিনে বা জুলাই মাসে হয়েছে বলে এরকম না, 36 জুলাই, জুলাই আগস্টের যে আসলে সরকার পতন হয়েছে বিষয়টা এরকম না। এই জুলাই আগস্ট বিপ্লবের মাস্টারমাইন্ড অনেক আগে থেকেই ছিল, এটা জাস্ট সমাধানটা হয়েছে। মানে মাস্টারমাইন্ডটা কি, কারা? অনেকেই এই মাস্টারমাইন্ড নিয়ে আমাদের বিতর্ক আছে রাজনীতিতে, বা আপনারা জানেন। আচ্ছা, মাস্টারমাইন্ড আসলে ওই রকম একটা ওয়ার্ড একসময় প্রচলিত হয়ে গেছিল যে আসলে কে মাস্টারমাইন্ড, বিষয়টা ওরকম না। বিষয়টা আসলে রাজনৈতিক অঙ্গনে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই, আপনি বিএনপি বলেন, জামাত বলেন, একটা সময় এরকম আপনারা দেখছেন যে শুধুমাত্র সাধারণ মানুষ, একদম সাধারণ পাবলিক, সে যদি নবীর সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত দাড়ি রাখার অপরাধে, আমি এখনো মনে আছে আমি চট্টগ্রামে থাকাকালীন দাড়ি রাখার অপরাধে একদম সাধারণ মানুষ, ইন জেনারেল সাধারণ মানুষ, সে
হতে পারে সে গার্মেন্টস শ্রমিক, হতে পারে যে সাধারণ কোনো পথচারী দাঁড়িয়ে রাখছে, এই দাঁড়িয়ে রাখার ইস্যুতে তাকে জামাত শিবির ট্যাগ দিয়ে তাকে নানান ধরনের অপদস্থ, নানান ধরনের অত্যাচারের শিকার হতে হয়েছে। সো আসলে ক্ষোভটা কিন্তু এরও আগে থেকে এরকম সৃষ্টি ছিল। এদের অত্যাচার, এই অত্যাচারকে এই ক্ষোভে পরিণত করা, এবং ক্ষোভটাকে আপনাকে যখন একটা মানুষ অত্যাচার করতে থাকবে, অত্যাচার করতে করতে আপনার দেওয়ালে পিঠ থেকে যাবে, তখন আপনি যতই আপনি মানে শান্ত প্রকৃতির লোক হন না, কিন্তু একটা সময় যে আপনি আর বাধা বিপত্তি না দিলে আপনি চিৎকার করে উঠবেন, না এটা আমি মানবো না। ঠিক বিষয়টা ওইরকম জুলাই আগস্টের ক্ষেত্রেও হয়েছে, যে আগে থেকে এটা এরকম ছিল থাকার ফলে তারা একটা সময় গিয়ে আমাদের এরকম একটা ইস্যু হয়, এবং ওই ইস্যুটাকেই আমাদের কিন্তু একটা প্রস্তাব ছিল যে সরকার যখন আন্দোলনটাকে একদম দামিয়ে চাপিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন থেকে যত রকমের প্রশাসন আছে সকলকে ব্যবহার করে এবং নির্দেশ দেয় যে আন্দোলন যেমনি হোক তোমরা এই করো, এবং তাদের যে সংগঠন, ছাত্র সংগঠন ছিল, ছাত্র সংগঠনগুলো তাদের সাথে একত্রিত সহ তারা এই আন্দোলনকে যে কোনো উপায়ে তারা বন্ধ করার চেষ্টা করছে। এবং আপনি একটা জিনিস ভিডিও ফুটেজে দেখছেন অলওয়েজ, যে পুলিশের সহায়তায়, পুলিশের সাথে দাঁড়িয়ে থেকে গুলি করা হচ্ছে, এবং সেটা রাজনৈতিক সংগঠন, কোনো পুলিশ নয়, হেলমেট পরে। সো তারা তো পার্ট অফ পুলিশের ভূমিকা পালন করছে। সো পুলিশ কিন্তু তাদেরকে কিছু করে নাই। হ্যাঁ, তো তারাও তো একটা ক্রাইম করতেছে, পুলিশ গুলি করতেছে, মানলাম সরকারের নির্দেশে পুলিশ গুলি করতেছে। আমরা আসবো আপনার কাছে, একটু ঘুরে আসি নুরুল গনি, আপনার কাছে একটু ঘুরে আসি। বলছিলেন শিক্ষামন্ত্রী পদত্যাগ আসলে নিয়ে, আসলে শিক্ষা নিয়ে সম্প্রতিকালে আরেকটি শিক্ষা আন্দোলন, আসলে ছাত্র আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিল, এটার মধ্যে কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে প্রশ্ন করব, জুলাইয়ের সংখ্যা নিয়ে একটা বিতর্ক নতুন করে আমরা দেখছি সৃষ্টি হচ্ছে। স্বাধীনতার 55 বছর পরেও কিন্তু আমরা স্বাধীনতার যে মুক্তিযুদ্ধের সংখ্যা কিন্তু আমরা নির্ধারণ আজও সঠিক করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তো জুলাই মাত্র সংগঠিত হয়েছে, এখন দেখছি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সেখানে সংখ্যা 844 জনের মতো। প্রকৃত অর্থে এটা জাতিসংঘ, মানবাধিকার সংস্থা, বিভিন্ন সংস্থাগুলো বলছেন 1400+। এই যে সংখ্যার একটা বিতর্ক, আসলে এটা সমাধান হওয়ার দরকার কিনা আসলে? আচ্ছা, প্রথম হচ্ছে ভাইয়ের একটা কথা টেনে আমি একটু বলি, যে ভাই বলল যে এটার মাস্টারমাইন্ড আসলে আগে থেকেই ছিল। এই কথাটা আমার চরমভাবে আপত্তি। কি জন্য? আমরা বরাবরই দেখে এসেছি যে আন্দোলন হবে ঈদের পরে, হ্যাঁ, এবং আমি নাম প্রকাশ না করার স্বার্থে আমি একটা তথ্য দিই, সেটা হচ্ছে যে এক বড় ভাই আমাকে ফোলা রোডে দাঁড়িয়ে বলেছিলেন যে 60 লাখ টাকা আমরা এক জায়গা থেকে নিয়ে আসি একটা আন্দোলন সংগঠিত করার জন্য 23 সালে, হ্যাঁ। তারপরে ওনারা হচ্ছে 2.5 লাখ টাকার পানি কিনলেন, পরে শাহবাগে 300 লোক জড়ো করতে পারলেন না। তখনও কিন্তু অত্যাচার ছিল, কিন্তু আন্দোলন জড়ো করতে পারে নাই। তারপরে ওই যার কাছ থেকে টাকাটা নিয়ে আসছিল উনি টাকাটা আবার ফিরায় নিয়ে গেছে। এটা যিনি আনছিলেন তিনি আমাকে বলেছিলেন। হ্যাঁ, তো বিষয় হচ্ছে যে অনেক ক্ষোভ ছিল, অনেক কিছু ছিল, কিন্তু মানুষ আসলে মানে আস্থা পাওয়ার মতো কাউকে পাচ্ছিলেন না, মানে নেতৃত্বের প্রতি যে আস্থা সেটা তৈরি হচ্ছিল। তো সেই জন্য আমরা যদি কেবল জুলাইয়ের মাস্টারমাইন্ড হিসেবে দেখি, তাহলে আপনি এই যে যাদেরকে আমরা চিনি জুলাই থেকে যারা এসেছে, আপনি কাদের মনে করছেন? এই যে জুলাই থেকে যারা নতুন দল গঠন করছে, এখানে আপনি নাহিদ ভাই, আসিফ ভাই, হাসনাত ভাই, সার্জিস ভাই বলেন, এই মাহিন সরকার বলেন, এই যে ওনারা যারা, হ্যাঁ, তারা যখন ডাক দিছে, এবং আপনি দেখেন যে আন্দোলনের কিন্তু একটা মানে টার্ম থাকে, হ্যাঁ, এই টার্মগুলো নিয়ে যখন ওনারা মানুষকে যখন ডাকলেন, মানুষ কিন্তু মানে তখন নেমে এসেছে। তো ততদিন কিন্তু বিএনপিও ডাকছে, অনেক ডাকছে। আপনি কি মনে করছেন নুরুল গনি, এই রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া, কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার সুযোগ ছিল? না, এটা কোনোভাবেই মানে কোনো ব্যক্তির একক মাস্টারমাইন্ডের না, একক মাস্টারমাইন্ড না। আসলে এখানে আপনার যেই প্রত্যেকটা মানে যে আপনার ইস্যুর যে মানে কোথায় এটাকে আসলে দাঁড় করাইতে হবে, যে দেখেন প্রথম দিন যখন আমরা লাইব্রেরির সামনে ব্যানার হয়তো ব্যবহার করিনি, আপনি সেটা বলতে পারেন, কিন্তু ব্যানার ব্যবহার করেনি, কারণ ব্যানার ব্যবহার করলে এটা রাজনৈতিক আন্দোলনে চলে যেত। এটা কৌশল হিসাবে তখন ব্যানার ছেড়ে আর কি সকল দল মতের মানুষ এখানে কিন্তু অংশগ্রহণ করেছে। আপনার আসিফ ভাই, নাহিদ ভাই, আক্তার ভাই, ওনাদের কিন্তু রাজনৈতিক পরিচয় ছিল,
আরো আগে থেকেই ছিল এবং ওনারা কিন্তু রাজনৈতিক পরিচয় কিভাবে ছিল, কোন হ্যাঁ, রাজনৈতিক ক্যাম্পাসে পরিচয় ছিল? ওনারা জাতীয় ছাত্র শক্তির ব্যানারে কাজ করেছেন এবং আক্তার ভাই আগে হচ্ছে আপনার এই ছাত্র অধিকার পরিষদে ছিলেন, তারপরে ওটা ভেঙে হচ্ছে আপনার এই নতুন সংগঠনে এসেছেন, এগুলো নিয়ে কাজ করেছেন এবং ক্যাম্পাসে সালেউদ্দিন সিফাত অনেকবার মাইর খেয়েছে। হ্যাঁ, তাদেরকে অনেক ছাত্র শক্তি তখন কোনো ভবনে রাজনৈতিক তো- দল বা কোনো কিছু ছিল না। না, 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 এটা- ঢাকা- এটা- এটা ঢাকা foundation ছিল। বিশ্ববিদ্যালয় ভিত্তিক একটা সংগঠন ছাত্রদের নিয়ে গড়ে তোলার চেষ্টা করছিল, বাট সেটা কোনো রাজনৈতিক সংগঠন না, রাজনৈতিক আমি বলছি। সংগঠন ছিল আমি না। সেটা বলছি। এবং তাদের যে লিডিং এর যে বিষয়টা না ছিল না না তারা না, কিন্তু আমি আচ্ছা, একটু বলে আমরা একটু শেষ করি। করে তারপর তো আপনার কাছে এখানে এই রাজনৈতিক কার্যক্রম করতে গিয়ে কিন্তু সালেউদ্দিন সিফাত মাইর খাইছে, আক্তার ভাই মাইর খাইছে, হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু আপনার আরো মানে আগের থেকেই যে ওনারা রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত, হ্যাঁ, এই যে এরপরে আক্তার ভাই কিন্তু ডাকসু সমাজসেভা সম্পাদক ছিলেন। নিঃসন্দেহে এখান থেকে নিঃসন্দেহে আমরা কিন্তু- সেখানে সেটা নিয়ে বিতর্ক নেই। তো আপনি এই জন্য- যাচ্ছেন নিশ্চয়ই হ্যাঁ, এই জন্য- বিএনপিরও আপনার প্রায় না, 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 400 এটাকে আমি কতজন অস্বীকার মারা করছি না, গিয়েছে। এটাকে আমি অস্বীকার মানে তারা করছি তো না। নিশ্চয়ই না, 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 আন্দোলনে ছিল বলেই মারা গিয়েছে। এটাকে অস্বীকার করছি না। এই যে আন্দোলনের শহীদকে আসলে কারো দলের হিসাবে আমি ডিফাইন করতে চাই না। চাই না, right. কি জন্য চাই না? কারণ আমি যখন মানে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে যখন আমি ভোর 4টায় যখন আমি বের হয়ে গেছি, তখন আসলে আমার রাজনৈতিক পরিচয় দিয়ে কিন্তু আমি বের হই নাই। বের হই নাই, এবং 8-10 জন যখন আমার পোস্ট দেখে যখন বের হয়ে আসছে, তখন তো ওনারা রাজনৈতিক ব্যানারে আসলে বেরিয়ে আসে নাই। পুলিশ যখন গুলি করছে কারো রাজনৈতিক ব্যানার দেখে গুলি করে গুলি করেন, জি। ঠিক আছে, একেবারে শেষ পর্যায়ে আমরা এবং ছোট্ট করে আমি যদি আরেকটা কথা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে মানে এই যে এখন এই যে আপনি প্রথম আমাকে যে প্রশ্নটা করলেন যে নতুন একটা আন্দোলনের আমরা রূপ আবার দেখেছি, হ্যাঁ, আসলে এইগুলোকে আপনি রাজনৈতিক ষড়যন্ত্র বলে আসলে অ্যাভয়েড করার সুযোগ নাই। আচ্ছা। আপনি এখানে কিন্তু শিক্ষামন্ত্রীর যে একটা ভুল আছে এটাকে কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। আমি যখন এসএসসি পরীক্ষা দেই, হ্যাঁ, দাখিল পরীক্ষা দেই, তখন কিন্তু আমাদের 2টা পরীক্ষা হয়েছিল পরীক্ষার পরে, মানে এই ঝড় বৃষ্টির জন্য পরীক্ষা পিছানো হয়েছিল। এইবারও কিন্তু চাইলে শিক্ষামন্ত্রী সেটা করতে পারতেন, সেটা না করে উনি হচ্ছে যেভাবেই হোক মিটিং সেই ক্ষেত্রে আপনি দাবিটা তুলতে পারতেন। নিঃসন্দেহে শিক্ষামন্ত্রীর যে বক্তব্য, যে শব্দ চয়ন ব্যবহার করেছেন, নিঃসন্দেহে এটা আমরা সমর্থনযোগ্য নয়। না, না, শুধু শব্দ সেই চয়ন না, কারণে ওই দিনের আপনি পরীক্ষার কারণে বলতে পারতেন যে পরীক্ষার পিছনের না, না, 2 দিন আমি এটাই দাবিটা বলছি, তুলতে আমি পারতেন, এটাই কিন্তু বলছি আপনি যে সেখানে আরো কিছু যুক্ত করছেন। পরীক্ষাটা এইটাকে পিছাইতে প্রশ্নবিদ্ধ করে পারতেন। কিনা সরকারের এবং পুরো পদত্যাগ, শিক্ষামন্ত্রী, না, না, দ্বিতীয়ত সরকারের হচ্ছে- পদত্যাগ, না, এটার জন্য সরকারকে আসলে পদত্যাগ শিক্ষামন্ত্রী করা। পদত্যাগ, হ্যাঁ। তারপর আপনার হচ্ছে পরীক্ষা প্রশ্নপত্র কঠিন হয়েছে, মানে কঠিন না, সহজ নিয়ে তো এটা আসলে- সরকারের এটা আসলে শিক্ষামন্ত্রীর সরকার পদত্যাগ কেউ যখন করা একটা প্রশ্নবিদ্ধ স্মারকলিপি করা দেয়, উচিত না। এইখানে কিন্তু তার দাবিটাকে জোরালো করার জন্য আরো এক্সট্রা কোনো কিছু জুড়ে দেয়, যেটার জন্য আচ্ছা, আমরা একেবারে শেষ মানে আরো পর্যায়ে শক্তি আছি। আমরা 30 সেকেন্ডে আপনার কাছে একটু যেতে চাই, মানে সংখ্যা বিতর্কটা নিয়ে আসলে জুলাইয়ের এটা নিয়ে আসলে আপনার জুলাই কোনো বিতর্ক বক্তব্য? নিয়ে আসলে 30 সেকেন্ডে কখনোই সমাধান করা সম্ভব মানে না। এক সরকারের আপনার- আন্তরিকতার কোনো অভাব আছে কিনা? আমরা দেখছি 840 জন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া আর কি জুলাই অভ্যুত্থানের শহীদদের সংখ্যা, কিন্তু যেখানে আন্তর্জাতিক কি বলে আমাদের জাতিসংঘ, অনেক মানবাধিকার সংস্থা 1400 প্লাস বলছে, একটা বিশাল গ্যাপ কিন্তু। হ্যাঁ, এটা তো সহজ, কঠিন না কিন্তু, কারণ সদ্যমাত্র গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, আর চাইলেই এটা সরকার ফাইন্ড আউট করতে পারে। তো সরকারি কোনো আন্তরিকতার অভাব দেখছেন কিনা আসলে? আসলে সরকারের কোনো আন্তরিকতার অভাব বিষয়টা এরকম না। আচ্ছা, এখন একটা ছেলে বা একটা যে ছেলে শহীদ হয়েছে, সেই পরিবার থেকে যদি সরকারকে সহায়তা না করে যে আমার ছেলেটা শহীদ হয়েছে, আমাকে কোথায় দৌড়াইলে আসলে আমার সরকারের গ্যাজেটভুক্ত মানে শহীদের কেন করবে না? listed হবে? কেন করবে না? আপনার কি মনে হয় কোনো শহীদ পরিবার এটা করে না? আমি এমনও জানি শহীদ পরিবার আছে, তিনি ডিএনএ টেস্ট দিয়ে রেখেছেন, তিনি বলেছেন ডিএনএ টেস্ট দিয়ে রেখেছে, আমার সন্তানকে এখনো খোঁজ দিতে পারিনি। এখন শহীদ পরিবার কি এটা বলবে আমি আমার খোঁজ চাই না, আমারটা তালিকা আসুক, আমি এটা চাই না, এটা কি দেখেন, বলবে? সরকার যে 800 গ্যাজেটভুক্ত শহীদ ঘোষণা করছে, হ্যাঁ। আর যে আপনার ইন্টারন্যাশনাল ভাবে যে 1400 যে কথা বলা হয়েছে, সরকারের কিন্তু এতে কোনো মানে লস বা কোনো ক্ষতি হবে এরকম কোনো কিছু না। যে আমি 1400 বললে কি, 800 বললেই কি, বা 700 বললে আমার কোনো মানে তাহলে কেন এটা নিয়ে কোনো এটাই আর কি। প্রপার ইনভেস্টিগেশন আসলে প্রপার হয়নি বা ইনভেস্টিগেশন হচ্ছে আসলে কিনা? দেখেন, সরকার যে এখানে যে 800 জনকে গ্যাজেটভুক্ত করা হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু সরকার আসলে এই 800 জনে যে বিএনপি করে বা এই 800 জনে যে ছাত্রদল করে এরকম কোনো কিছু না। এই 800 জনের মধ্যে আমজনতা আছে, এই 800 জনের মধ্যে আপনার বিরোধী দল জামাত আছে, এই 800 জনের মধ্যে ছাত্র শিবির আছে, ছাত্র না, দল না, আছে, না, না, সবকিছু। ভাইয়ের প্রশ্নটা সবকিছু- হচ্ছে যে 1400 যেখানে জাতিসংঘ এটাকে আমি ওই রিভিউ জায়গাটাতে যাবো। সেই আসলে জায়গায় আসলে
মানে তারা 700-800 নিয়ে কেন হচ্ছে, এটাকে মানে back কাজ end এ কেন করছে আসছে? মানে এটা নিয়ে এখানে কি মানে সীমাবদ্ধ নাকি একটা প্রপার ইনভেস্টিগেশনের জন্য সরকার উদ্যোগ নিবে আসলে বা প্রপার নেওয়া উচিত বলে ইনভেস্টিগেশনের মনে জন্য অবশ্যই স্টেপ নেওয়া উচিত এবং সরকার ইন্টারনালি ভাবে এই জিনিসগুলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে আমি ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিয়েছি, যেখানে তাদের তথ্য মতে যে তারা এই বিষয়গুলো আসলে জানতে চায়, আসলে কতটা জি, কি হয়েছে। আমরা এবং আমরা আমাদের একেবারে কাছে শেষ পর্যায়ে আসা আছি। হয়েছে। দর্শক, আপনারা দেখছিলেন জুলাই গণঅভ্যুত্থান, পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যৌথ লড়াই। কথা বলছিলেন দুজন অতিথি, একেবারে তারুণ্যদীপ্ত, যারা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখে সারির যোদ্ধা বা মাঠের যোদ্ধা ছিলেন। আল সাইমন হাসানি, সভাপতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা, জাতীয় ছাত্র সমাজ। কথা বলছিলেন নুরুল গনি সগীর, সহ সভাপতি, জাতীয় ছাত্র শক্তি এনসিপি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। জুলাই গণঅভ্যুত্থান দেখিয়েছে ভিন্ন প্রতিষ্ঠানে পড়লেও শিক্ষার্থীদের এক অভিন্ন লক্ষ্য, তারা একসঙ্গে ইতিহাস গড়তে পারে। এই ঐক্যের অভিজ্ঞতা শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি ভবিষ্যৎ নাগরিক নেতৃত্ব, গণতান্ত্রিক অংশগ্রহণ, জাতীয় সংহতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দর্শক, আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।